ডান দিকে ঘোরাও নিয়ে কোথায় হচ্ছে ব্যাপারটা কেনে কেনে কে 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 হ্যাঁ বান্ধ দিয়ে একদম নিচে অবধি না, একদম নিচে অবধি চাইছি, লাস্ট লেখাটাও চাই আমার। হ্যাঁ আসছে আসছে, ওটা ইম্পর্টেন্ট জানো তো, গুরুত্বপূর্ণ। আয়োজিত জাগ্রহ নাট্যমেলা 2024-এর শেষ সন্ধ্যা। অন্যান্য দিন যেরকম পূর্ণ প্রেক্ষাগৃহে বা প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহে আপনারা নাটক দেখেছেন, আজকে অনিবার্যভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক আসন শূন্য। তা সত্ত্বেও আমাদের নির্ধারিত সময়ে এখন নাটক শুরু করব। আপনারা জানেন আজকের নাটক উড়ন্ত তারাদের ছায়া, অত্যন্ত বিখ্যাত নাটক, সংস্কৃত প্রযোজনা। আপনারা অনুগ্রহ করে অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মোবাইলগুলোকে নিষ্ক্রিয় করে রাখবেন, এটা অনুরোধ আমাদের পক্ষ থেকে। নমস্কার। শুরু করতে চলেছি সমস্ত প্রযোজনা উড়ন্ত তারাদের ছায়া। নাটক, আলো, আবহ, মঞ্চ ও নির্দেশনা দেবাশিস। নাটকটি শুরুর আগে বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনগুলো বন্ধ করে রাখবেন। যদি অভিনয়ের মাঝে সমস্ত প্রযোজনা উড়ন্ত তারাদের ছায়া। আপনাকে
এখনই গুম করে দিতে চাই। পারস্যের সম্রাট নাদির শাহ সে আপনার আদেশ নেওয়া ছাড়াই হিন্দুস্তানের সীমানা টপকে এইখানে চলে এসেছে। আপনার কি এখনো শত্রু চিহ্নিত করতে সংশয় আছে মালিক? নাদির সাহেব সাথে উদ্যোগীদের মিলে হয়েছে। সে এসেছে তার দেশের কিছু লুটেরাদের খাওয়ানো, যারা হিন্দুস্তানে ঢুকে পড়ে নিজেদের নিরাপদ ভেবেছিল। সে শরীফগুলো আমার কাছে আবদার করেই দেশের সীমানা ঢুকেছে। কাজ হয়ে গেলে ফিরে যাবে বলে মনে হয়। কাজেই তাকে এখনই নিকেশ করে দেওয়ার কোনো শখ আমার নেই। আমার চোখ জুড়িয়ে আসছে ওবায়দুল্লাহ। আমি আজ মালিকাউজ্জামানের কামরায় যাব। দেখো দাদি যেন সাথে চাপাতে, তুমি মাঝরাতে আমার সাথে কেল্লার ছাদে আকাশের তারা গুনতে আসো। দাদি এসব বিশ্বাস করে না, আমাকে গাল পাড়ে। নামাজ বলে আপনার পোশাক তো সবই পরে নাই গো মালিক। ও তুমি নিয়ে যাও। আজ রাতের বকশিশ। আলোয়ারের গায়ে হিরে বসানো আছে দুটো। किताबे हिजरा नजारा ऐसा नरे काहे लगाए छतिया दिहाए इसकी अकुंता चुराए नैना बनाए छतिया दिहाए इसकी अकुंता चुराए नैना बनाए छतिया समारे निकिना तराज बोले बचलत तुमने होता सही पिया जो मैं न देखूं सही पिया जो मैं न देखूं तो कैसे काटूं अंधेरी रतियां। চুকি असली मोहब्बत হয়েছে তোর কখনো? असली मोहब्बत আপনার হয়েছে বাদশা? হয়েছিল সাহেব। নাদান ছিলাম তখন আর খুব গরিব। তখন খালি মনে হতো সবার নসিবে মোহব্বত আছে, মগর
সঙ্গীতের মতো এত সুন্দর একটা জিনিসকে আমি বেশিক্ষণ বরদাস্ত করতে পারি না কেন? এত সুন্দর একটা জিনিস। ও তাই আপনি আমাকে পাশের ছাউনি থেকে গান গাইতে বললেন আর সামনে বসিয়ে মেহেরের গোপন খবর শুনুন। আসলে আমি আপনার বিনা বেতনের খোঁজো। এটা খুব ভালো বলেছিস, তুই হলি আমার বিনা বেতনের খোঁজোর। তবে সব মিলিয়ে তোর সঙ্গে আমার একটা নকলি মোহব্বত আছে রে ছুটি। তোর এই ভয় ডরহীন কথা আমার খুব পছন্দ হয়। আচ্ছা এখন যা ভাব, আমার ছোট ছেলে মুক্তাজা আসবে, ওর সঙ্গে আমার জরুরি বাতচিত আছে। হ্যাঁ আসুন, মনে করে খোঁজা বুহানের কাছ থেকে আমার জন্য দেশি শরাব মেঘে রেখে দিবি, বুঝলি? জানো আমি মন জমিয়ে রাখতে পারি গিলে খেলে। তবে আপনি আবার যখন আমাকে ডাকবেন তখন আগে থেকে জানাবেন, সব ব্যবস্থা করে নেব। কিন্তু এ বড় চড়া জিনিস, আপনার সইবে কি? তোরা কি সুখ পাস সেটা নিজে একবার চেখে বুঝে নিতে চাই। আপনার ছোট ছেলে মুর্তজা আজকাল আপনার হারেমের দিকে যাতায়াত শুরু করেছে। আর তাবুর বাইরে যে গুপ্তচর তাবুর থেকে সন্দেশ নিয়ে এসেছে তাকে বিশ্বাস করবেন না। লোকটা কামচোর। আপনার হারেমের একজন আফগান মেয়ের সাথে ওর দিল্লি হয়েছে, তাই ও তাড়াহুড়ো করে কাবুল থেকে ফিরে এসেছে। চলে বাদশা। আব্বাজান, এসো মুর্তজা, এসো এসো বেটা, বসো বেটা বসো। মুর্তজা, আমি তোমার দাদা রেজার জন্য গর্বিত। ওরা জয় করে খাওয়ার দিকে গিয়ে সুলুকের গোটা কেল্লাটাই দখল করে নিয়েছে। আর এখন আমার নির্দেশে পারস্যে ফিরে যাচ্ছে। আমি চাই হিন্দুস্তানের লুটে তুমি এবার আমার সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে থাকো। জি আব্বাজান। আমাদের পারস্যের মাসরাত বাঁচিয়ে রাখতে গেলে অনেক টাকা চাইবে, না অনেক টাকা। আর এই তমাম হিন্দুস্তানটাকে লুটে নিতে পারলে আমাদের নিজেদের দেশটাকে আবার খাড়া করে দিতে পারবো। না হলে খচ্চর আফগান আর পার্সি সেনারাই আমাদের ছাড়খাড় করে দেবে। একে ওরা টাকা ছাড়া কিছু বোঝে না, তার উপর ওদের বেতন বাকি। তাই তুরস্কের ভেতরে ঢুকে বসফরাস প্রণালী একেবারে শেষটা দখল করে নিতে, সেনাদের বকেয়া বেতন মেটাতে, দুর্ভিক্ষ সামাল দিতে আর নিজেদের দেশের বাজারটাকে আবার চাঙা করে তুলতে হিন্দুস্তান লুট ছাড়া কোনো ক্ষতি নেই বেটা। নিয়ত চাই আব্বাজান, আমি নিজেকে তৈরি রেখেছি। কাবুল বাইরে একজন গুপ্তচর অপেক্ষা করছে। ও নাকি কাবুল থেকে কিছু খবর নিয়ে এসেছে। আদিল খান ভেতরে এসো। সালাম। কি খবর চল? খবর হলো শত্রুপক্ষের কোতোয়াল শারজা খান তার অশ্বারোহী দলকে এগিয়ে আসছে। তাই নাকি? তাহলে তো আমাকেও তৈরি থাকতে হবে, আমাকেও তৈরি থাকতে হবে। নাদির শাহ তৈয়ার। আর কি খবর? কাবুলের অধিপতি নাসির খান বারাকবের দিকে রওনা দিয়েছে। সংখ্যা বড় চল, সংখ্যা বড়। ওদের হাতি কত, ঘোড়া কত, ওদের পদাতিক কত, খাবার দাবার গোলা বন্দুক কত আছে সেটা আমাকে বলো। অনেক অনেক বাচ্চা। আরে অনেক মতলব সংখ্যা বড় চল, সংখ্যা আমার থেকে কম নাকি আমার থেকেও বেশি? আচ্ছা একটা খবর আমাকে দাও তো, ওরা কি আমার থেকে মানুষের পুরে নাকি আমার থেকে উদ্যমী, আমার থেকেও সাহসী? আমি আসলে পুরোটা নাশানি মেরে দিলেন। ঝুট বলছিল মুর্তজা। কাবুল তক যায়নি হারামজাদা। না গিয়ে লোকের মুখে শুনে এসে বলে দিচ্ছিল নেমক হারাম ঝুটা কহিকা। আপনি কি করে বুঝলেন? যেমন করে বুঝতে পারি তুমি তোমার বড় ভাই রেজা করিকে মনে মনে খুব ঘেন্না করো। ঘেন্না ঠিক বলেছিলাম বেটা। ওদের ইয়াদ রেখো, আমার ইন্তেকালের পর রেজা করি বংশের সম্রাট হয়ে যাচ্ছে। তোমাকে সাবালক হয়ে উঠতে হবে মুর্তজা। রেজার মতো লড়াকু আর হিংস্র হয়ে উঠতে হবে।
পথযাত্রা কতদূর চলে এসেছে? কে? নাদির শাহ। আপনার ছেলে কি না? লাভ লোকসান বোঝার ক্ষমতা তোমার থাকলে তোমাকে আর মাথা ঘামাতে হতো না। আমরা আছি তো, আপনি আয়েশ করুন। এই বয়সে আর একটা চিন্তা করবেন না, শরীর খারাপ করবে। দেশ চালাতে গেলে শরীরের শক্তি নয় মোহাম্মদ, মনের জোর দরকার। হ্যাংলার মতো নিয়ে হাড়ে বসে থাকা যায়, দরবারে নয়। খবর পেলাম ইংলিশের পুত্র নাকি কাবুল জ্বালিয়ে দিয়েছে। নাসির খাঁ বন্দি, শাহজাহার লাশ হাফিস হয়ে গেছে। এসব কি সত্যি? কাবুলে ওর কিছু শত্রু এসে ঢুকেছে, তাদের সাহায্য করতে বলে কই ঢুকেছে। তার আর কোনো মতলব নেই, আপনি অযথা ব্যস্ত হবেন না। তুমি ঢুকতে দিয়েছে খচ্চরটাকে। আমার কাছে আজ জানিয়ে খত লিখেছিল বাদুর। কান্দাহারের ঝামেলার জন্য তারা উত্তর দেওয়া হয়ে ওঠে। অবশ্য বাধাও দিইনি। তার কাজ কে বলতে পারে? তাদের মধ্যে কেউ নাদির সাথে দিল্লি নেবার প্রতিশ্রুতি দিয়েছে কিনা? মাঝরাতে ল্যাপ্ত হয়ে একটা বেজন্মা দরবেশকে নিয়ে রাখে তারা মনেটাই হয়েছে তোমার জিন্দগির সব থেকে জরুরি কাজ। নিজের দরবারের হারামি ওনাদের মনের কথা খেয়াল করতে পারো না। চরের আসুয়ায় বসে বেতন নিয়ে ঢাউস হয়ে ফুলছে। बहुत खूब। আপনার লড়াই দেখে এখনো গায়ের রক্ত গরম হয়ে আছে ভাইজান। আপনি কাবুলের মালিক নাসির খাঁ, আমার সালাম নেন। আপনার মতো এত বড় যোদ্ধাকে কিভাবে যে দিল্লির বাদশাহ এতটা অবহেলা করলো? আপনি কে? আমি সম্রাটের বাদী ছুটি। আপনার শত্রু পারস্য সম্রাট নাদির শাহ হারেমের এক মামুনি মেয়ে। 9 ঘন্টা হয়ে গেল ওরা আমাকে এখানে বেঁধে ফেলে রেখেছে। আমার কাটা ফাটা শরীরের ঘাগুলো পচতে শুরু করেছে, মাছি ধরছে। আপনি যে আমার অনেক ক্ষতি করেছেন ভাই, তাই একটু কষ্ট দিচ্ছি। দেখছি আপনি কতটা সইতে পারেন, আর সেই সঙ্গে মনে মনে আপনার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তুলনা করে দেখে নিচ্ছি যে এইরকম কাটা ছেঁড়া অবস্থায় আমি নিজে কতক্ষণ ঝুলে থাকতে পারতাম। মুখোমুখি যুদ্ধ হলে আজকে আপনি আমার জায়গায় এখানে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু শত্রুপক্ষের আহত যোদ্ধাকে এভাবে ফেলে পচিয়ে মারা আমাদের সহপতি নেই। আমরা হয় আপনাকে মেরে দিতাম, নয়তো চিকিৎসা করে পথ্য দিয়ে জিন্দা রেখে দিতাম। জানি তো আপনারা হলেন সভ্য জাত, আর আমি একটা অসভ্য ইনসান। লুটেরা চেঙ্গিস খান আমার পয়গম্বর, ওর শরীরে দয়া মায়া বড় কম, তাই আপনি আমাকে জঙ্গলি বলতে পারেন, জানোয়ার বলে গালি দিতে পারেন, চোখ আমি কিছু মনে করবো না। বলুন বলুন বলুন, কি বলবেন বলুন। এত ছোট চোখে দেখি না জনাব, গালি দিতে হলে ইনসানের নামেই দিয়ে থাকি। জানোয়াররা আপনার মতো পেছন থেকে আক্রমণ করে না, মুখোমুখি লড়ে। মুখোমুখি বাঁচানোর আর্জি নিয়ে। এবার আপনি তো কাবুলের মালিক, কাবুলের সরকার, আপনি ওদের সামনে আমাকে বলে দিন আমি কি করবো। বলুন 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 বলুন। মাঝি গা ছাড়বে, আমি বললে কি আপনি কাবুল লুট বন্ধ রাখবেন? রাখতাম জানেন, রাখতাম রাখতাম, সচমুচ সচমুচ বলছি আমি রাখতাম। কিন্তু না, এখন আর রাখছি না, এখন আর রাখছি না, এখন আর রাখছি না। শুনুন আপনারা, আমি আপনাদের হিন্দুস্তানের বাদশাহ মোহাম্মদ শাহের কাছে দুবার খত লিখেছি, বারবার দুধ পাঠিয়ে কথাও বলতে চেয়েছি, মगर তিনি কোনো জবাব দেননি। তাই আমি আপনাদের
বাপ ঠাকুরদার সম্পত্তি ভাঙিয়ে শুয়ে বসে খেয়ে যাচ্ছে সব বাচ্চা ধরেরা? সেলিম শাহজাহান আলমগীরের গরিমা বেঁচে আর কতদিন চলবে জনাব মোহাম্মদ শাহ? ও হিন্দুস্তানের মালিক, আমি পারস্যের সম্রাট নাদির শাহ আপনাকে জানাচ্ছি, বন্ধু হয়ে এই দেশে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আপনারাই আমাকে শত্রু বানিয়ে দিলেন। এবার আমি নিজেই জানি না, সচমুচ আমি নিজেই জানি না এই কাবুলেই ফেলে যেতে পারবো কিনা, সচমুচ আমি নিজেই জানি না। আলহামদুলিল্লাহ, সচমুচ আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আমি 2-4টে খুনের লাশ দফন করেছি বলে কি শুনছি 20,000 লোক মেরেছে নাদির শাহ। ওদের সেনাই বেশিরভাগ লাশের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। নাদির কাল সকালে দিদিকে সাপ দেখতে চেয়েছে। এই সাইয়ার মিয়া ছেলের লোকেরা তো ঝুড়মুড় করে দিল, নাদির শাহ মরেছে। আর সেই শুনে মিয়াদের সাথে ওদের সেনাদের কোপাতে লাগলো, সারা কিছু কোপাতে লাগলো। নাদির শাহ জানতে পেরে আগুন লাগিয়ে দিল চারিদিকে, আর নিজে সারা উঠে বসে রইল ওই রসের দলা বসে বসে কাদামুখের সাপ নাদিরকে ভোগে রেখেছে। মোহাম্মদের বিভিন্ন মানুষের সাথে নাদিরের ছেলের নিকা দিয়ে পারস্যের হারে নিয়ে যাচ্ছে। ওই বাকি
আমি বিশ্বাস করতে পছন্দ করি। सिर्फ खान दौरान আপনার একমাত্র সচ্চা আদমি ছিল, বাকি সব গদ্দার। আপনি জেনে বড় কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্যি যে আপনার রিয়ারের সাদাত খান, নিজামুল মুলক এরাই আমাকে দিল্লি আক্রমণ করার আর্জি জানিয়ে খত লিখেছে। আমি নিজের চোখে না দেখলে নিশ্চিত করে একজন মানুষকে গদ্দার বলে অপমান করতে পারি। আপনি আশ্চর্য মানুষ। জানি না খোদা তাআলা আপনার নসিবে আরো কত হয়রানি জমিয়ে রেখেছে। যাকে কাজের কথায় আসুন, আপনার এই সব ভিলেনি দেখে আমি নিজেই আপনার সম্পদের একটা তালিকা বানিয়ে এনেছি, যার এদেশ থেকে আমি পারস্যে নিয়ে যেতে চাই। अगर इनके खुदा का घर है, अगर इनके खुदा का घर है, तो इनमें मेरा खुदा नहीं है।
চিকিৎসক বেরেলুই বাজিরকে সন্দেশ দেবে কেমন, যাতে কাল প্রাতরাশের পর থেকে তিনি আমার চিকিৎসার ভার নিতে পারেন। কি আপনারা তোমার বেতন সার্টিফা খুদকুশি করেছে নাকি তাকেও তুমি খুন করলে? তার বাপের মরণ সইতে না পেরে খুশি করেছে, তাকে মেরে আমার কোনো লাভ ছিল না। আচ্ছা, তাহলে 9 বছরের নাদান বাচ্চা আব্বাসটাকে খুন করে কি লাভ হলো বলতে পারো? तीसरा आब्बास तो একদিন পারস্যের মাসনাদের হাতকার হতে পারত, যে কারণে তেহমাসকে খুন করেছি সেই একই কারণে আব্বাসকেও মেরেছি। আর মেয়েদের মারলে কেন? ওরা কি দোষ করেছিল? আমি জানতাম আপনার ইন্তেকাল হয়েছে, তাই আমি আমার পথের কাঁটাগুলোকে সরিয়ে রাখতে চেয়েছিলাম, আর কিছু নয়। তাই গোটা তেহমাস বংশকে আমি নিষেধ করে দিয়েছি। তুমি জানো এরা সবাই আমার কত কাছে ছিল বেটা। আমার নিজের বলতে, অতীত বলতে আর কিছুই বাঁচিয়ে রাখলে না রেজা বেটা, কিছুই না। অতীত বাঁচাতে গিয়ে আপনার ভবিষ্যৎ নষ্ট হোক, এটা নিশ্চয়ই আপনি চাইছেন না। কি বলতে চাইছো তুমি? এরা চিন্তা থাকে মাসনা নিয়ে কি করে একটা বিস্তৃত ছিলেন আপনি আব্বাস। একদিন 9 বছরের আব্বাস 10 বছর বাদে আমাদের সকলের সারাদের বিষ মিশিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করতে কিনা কে বলতে পারে। একদিন ওই 9 বছরের নাদান বাচ্চা আমাকে কি বলেছিল জানেন? কি বলেছিল? আমার দাদুর কেনারায় বসে মজ করতে কেমন লাগছে চাচাটা। ভাই ওইটুকু বাচ্চা, ওইটুকু বাচ্চা দেখতে পাচ্ছি না কেন? আমার ছায়া কই? আমার ছায়া নেই, তাহলে তো আমিও নেই। এই চল খুঁজে নিয়ে এসে আমার ছায়া। আমি যখন মাঝরাতে সপ্তমে ব্যর্থ হয়ে কেল্লার ছাদে উঠে আকাশের তারাগুলি, তখন এই সব অতৃপ্ত রমণীরা মনে করে তোমাকে কল্পনা করে আত্মরোধে উল্লাস খুঁজে পায়। তুমি নায়ক নাদিসা, তুমি একজন বেদার কঠিন নিষ্ঠুর পরাক্রমী আবেগহীন পুরুষ। আল্লাহ তাআলা তোমাকে তার সর্বশক্তি দিয়ে বানিয়ে এই দুনিয়ার মাঝখানে ছুঁড়ে দিয়েছেন। আর তারপর ক্লান্ত হয়ে মহাভাবে দায়সারাভাবে বানিয়ে দিয়েছেন আমাদের মতো হালকা পাতলা মানুষ। তাহলে বুঝিয়ে দিতে হয় অনুভব করি। তুমি একটু আগে আমাকে বলছিলে না যে তুমি আমাকে হিংসা করো, কিন্তু তুমি জানো না দোস্ত, আমি তোমাকে আরো জ্যাদা হিংসা করি। তোমার শিক্ষা, তোমার রুচি, তোমার বংশ পরিবার, তোমার দাসপন, তোমার স্বপ্ন দেখার চোখ, তোমার নাজুক স্বভাব, তোমার মানুষকে মাফ করে দেবার উদারতা, তোমার মানুষকে বিশ্বাস করবার সাহস, তোমার নিজের মাপ চাইবার করুণ ভঙ্গি, আরো যা যা কিছু আছে তোমার, সব কিছু আমি হিংসা করি, খুব খুব হিংসা করি। ও দোস্ত, তুমি আমার কাছে বলো না, আমি আপনার বড় ছেলে বেজা। আমি তোমার প্রেরণায় আছি।
অত সহজ নয়। আব্দুল বাকি খাও, চলো সামনে এগিয়ে চলো, চলো এগিয়ে চলো এগিয়ে চলো বাচ্চা। এ আমাদেরই লোক, আমাদেরই লোক, আমাদের বাহিনীর মধ্যে ঢুকি আছে। হ্যাঁ फिर खुदा किधर हमको हवा हम ভুলে যাচ্ছি তুমি এখন শুধু আমার শত্রু। ওই কুর্দিশ, রুশিয়ান, তুর্কি, উজবেকিস্তানিরা যেমন আমার দুশমন, তেমন তুমিও আমার শুধুই দুশমন, শুধুই দুশমন, আর কিছু নও। मैंने तुमको भी कभी अपना खुदा रखा है, जब से तुमने मुझे दीवाना बना रखा है, जब से तुमने मुझे दीवाना बना रखा है। ভালোবাসি দেখছো তো, ওরা তোমার মৃত্যু ঘর থেকে আলাদা করে দিয়েছে। তাহলে এখন তো আর শরাব কিনতে কোনো বাধা নেই দোস্ত। না, এখন তুমি আসমানের ওই জল ভরা মেঘের মতো আজাদ। চাইলে ভাসতে পারো, চাইলে পানি হয়ে মাটিতে ঝাঁপ দিতে পারো। তাহলে দাও তোমার রুশিয়া শরাব দাও। আমার সমান খেতে হবে কি? বরাবর 3 পর বেশি খাওয়ার অভ্যেস আমার নেই, কিন্তু আজ খাবো। তারপর আমরা জিন্দেগি আর মত নিয়ে একটু দার্শনিক আলোচনা করি। বাহ বাহ বাহ, আমাকে তুমি কোথায় নিয়ে এলে দোস্ত? এটা কোথায়? যমুনা নদীর তীরে ইলাই মুবারকের সবচেয়ে উঁচা স্থান। सबसे मोहब्बत क्या करो दुनिया की सबको दुनिया सूरत में आता है ना अल्लाह दिया करो कुछ न किसी
সংস্থা প্রযোজিত নাটক উড়ন্ত তারার ইচ্ছা হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে প্রথমেই সংস্থাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবারে আমরা সংস্থা দলের কর্ণধার তথা সম্পাদক শেখর দাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। হজবরলের পক্ষ থেকে দলের সহ সভাপতি শ্রী সন্দীপ ব্যানার্জি তিনি সম্মাননা জ্ঞাপন করবেন। তাকে সাহায্য করছে অত্রি বিশ্বাস। পুষ্পস্তবক, মেমেন্টো এবং একটি চারা গাছ আমরা দেব। আচ্ছা, সঞ্জীব দার হাতে তুলে দেওয়া হচ্ছে। সঞ্জীব সরকার অন্যতম মুখ্য অভিনেতা, তার হাতে পুষ্পস্তবক এবং সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে এবং একটি গাছ। আচ্ছা, গাছটি শেখরদের হাতে দিতে আগ্রহী আমাদের সহসভাপতি। গাছটি তুলে দেওয়া হচ্ছে শেখরদার হাতে। আচ্ছা, তথাগত দা, হ্যাঁ তথাগত চৌধুরী অন্যতম মুখ্য অভিনেতা, এবারে আমি শেখরদাকে অনুরোধ করবো সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে এবং কিছু কথা বলার জন্য। প্রথমেই সংস্থার পক্ষ থেকে উপস্থিত দর্শককে প্রণাম, আর সেই সঙ্গে হজবরল নাট্যগোষ্ঠীকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকদের বোধহয় আরেকটি ধন্যবাদ প্রাপ্য যে একবারের জন্য মোবাইল বাজিনি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, একবারের জন্য মোবাইল বেজে ওঠেনি। আরেকটি ব্যাপারে আমার খুব ভালো লাগছে যে হজবরলের প্রাণ পুরুষ মাননীয় শ্রী চন্দন সেন এখানে বসে আছে, এবং আমার একটা কথা মনে পড়ছে, চন্দনদা যখন 70-এ ছিলেন, 70 বছর, তখন আমরা সমস্ত নাট্য প্রযোজনা করেছিলাম। আজ চন্দনদা 80, আমরা 80-তে এসে আরেকটি নাট্য প্রযোজনা করলাম। চন্দনদা সংস্থার পক্ষ থেকে আপনাকে জানাই প্রণাম। আর আমি পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই নাটকের সহ নির্দেশক হচ্ছেন সায়ন্তন মৈত্র। আমি সায়ন্তন মৈত্রকে অনুরোধ জানাচ্ছি। সায়ন্তন। এই নাটকের নির্দেশক, নাটককার, মঞ্চ, আলো যা ডিজাইন করা আবহ দেবাশিস দা আজকে আসতে পারেন, তার জায়গায় আমার ওপর দায়িত্ব এসেছে। এই নাটকের মিউজিক একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই মিউজিকের গানগুলো চুজ করেছে আমাদেরকে শিখিয়েছে আর আমাদের মেন লিড সিঙ্গার জয়দীপ সিনহা। আমাদের ফিমেল লিড সিঙ্গার মঞ্জিমা চট্টোপাধ্যায়। আমাদের রিদম সেকশন সেটা ডিজাইন করেছে অভ্যুদয় দে। অভ্যুদয় এখন নেই, বাজিয়েছে হচ্ছে ভাস্কর আর নীলাদ্রি। স্ট্রিং সেকশন দুটো পার্টে আছে, ব্যাঞ্জো আর ম্যান্ডোলিন বাজিয়েছে সুব্রজিৎ সেনগুপ্ত, আর শরৎ বাজিয়েছে অনিক সেনগুপ্ত। আমাদের এই নাটকে আলো চালিয়েছেন শুভঙ্কর দে। শুভঙ্করদার সাথে ছিল অনিরুদ্ধ আর কি ছিলেন হ্যাঁ। এই নাটকে কস্টিউম আর কোরিওগ্রাফি করেছে ভাস্কর মুখোপাধ্যায়। এই নাটকে মেকআপ করেছে সঞ্জয় পাল আর সুরজিৎ পাল আর সৌপর্ণ। ওরা আছে? ঠিক আছে, এই থ্যাংক ইউ। ও এই সেট আর প্রপার্টিজ যেগুলো লিখবেন সেটা ডিজাইন করেছে সৌম্যজিৎ দাস। ধন্যবাদ। সৌরভ, পার্থ, সুমন, সঞ্জয়, শুভমিতা, ময়ূক, সঞ্জীব, সায়ন্তন, অঙ্কাবতী, তথাগত, রাজু, আগে, পাই, সুফি, অঙ্কিতা, ভাস্কর,
আমরা উড়ন্ত তারাদের ছায়া দেখলাম। আর পরপর দুদিন আমাদের এখানে অভিনয় করলেন সঞ্জীব সরকার। আমাদের সঞ্জীব দা, তার একটু অভিজ্ঞতা শুনি। হজবরলায় গতকাল অভিনয় করেছেন, হজবরলার কাবলিওয়ালা নাটকে কাবলিওয়ালা ছিলেন। আজকে তো নাতির সাহেব পাঠ আপনারা দেখলেন, তো সঞ্জীব দার কথা শুনি। আসলে কিছু কিছু মুহূর্ত তৈরি হয় যখন কথা আসে না, আনন্দে চোখ ভেসে যায়। ঠিক এইরকম একটা মুহূর্ত, খুব সত্যি কথা, আজ উৎসবের শেষ দিন। আজকে সকাল থেকে বৃষ্টি। গতকাল কাবুলিওয়ালার প্রথম প্রদর্শন ছিল। আমরা যারা থিয়েটার করি, থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত, প্রথম শোয়ের দিন আমাদের কেমন টেনশন হয়, কেমন উদ্বিগ্ন থাকি আমরা, সেটা তো বলে বোঝাতে পারবো না। কিন্তু তার থেকে বড় কথা, আপনারা যারা দেখতে আসেন তারা জানেন। তাই তাদের দেখার চোখের মধ্যে একটা ক্ষমা থাকে, একটা সমীহ থাকে। গতকাল প্রথম কাবুলিওয়ালা করলাম আমরা, এবং সমাদৃতও হলাম। আপনারা খুব কাছের করে নিলেন আমাদের প্রোডাকশনকে। আমরা সেটাকে আরো সুন্দর করে, আরো ভালো করে আপনাদের কাছে পরিবেশন করবো, সেই প্রতিশ্রুতিও রেখেছেন আমাদের পরিচালক। আজ উড়ন্ত তারাদের ছায়া। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভেবে আমার খুব মন খারাপ হচ্ছিল যে এইরকম একটা প্রোডাকশন, যে প্রোডাকশনটা দেখাবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, আমরা দর্শক পাবো তো? আমাকে হজবরলয়ে সদস্যরা সবাইকে আশ্বস্ত করলেন, বললেন সঞ্জীব তুমি দেখো, দর্শক ঠিক হাজির হয়ে যাবে। আমি সত্যি অবাক হচ্ছি, আমি খুশিতে ভেসে যাচ্ছি, আনন্দে চোখে আমার জল আসছে। এই দর্শক, যে দর্শক তৈরি করেছেন হজবরলয়, চারটার মানুষকে থিয়েটার প্রেমী করে তুলেছেন, সেই দর্শক অভিবাদন আমার প্রণতি জানাই। একবারও মোবাইল বাজেনি, সত্যি বাজে না। দেখুন, থিয়েটারের পর সত্যি কথা বলতে একটা থিয়েটারের দলের আর তো বিশেষ কিছু বলার থাকে না। সেই প্রোডাকশনের মধ্যে দিয়ে তার যাবতীয় বক্তব্য। আমরা এই কথা সকলেই জানি, ইতিহাসে পড়েছি, যদিও পরীক্ষায় পাশ করবার জন্যই পড়েছিলাম যে নাজিরশাহ ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন, তারপরে অনেক কিছু এখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে যুদ্ধ করতে এলেন, লুটপাট করতে এলেন, সেই সময় আমাদের এখানে দিল্লির দরবারে গিয়েছিলেন, তার সঙ্গে বন্ধুত্ব, সখ্যতা এবং শত্রুতা সব মিলিয়ে কি তৈরি হলো, আমরা কি শিখলাম, সেই শিক্ষাটা আমরা এই থিয়েটারের মধ্যে দিয়ে নিজেরা শিক্ষিত এবং আপনাদেরকে বোঝাতে চেয়েছি। ওসি আর ওসির লড়াই, কে হারে কে জেতে আপনারা জানেন। সুতরাং প্রেম শেষ পর্যন্ত জয়ী হয়, হেরে যায় ঘৃণা, হেরে যায় এই নোংরামি, বিভেদ, সবকিছু। আজকে যেভাবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, এই যে উষ্ণতার বিনিময়, এই বিনিময়ে ওই যে আগুন যেদিন আবিষ্কৃত হয়েছিল দুটো পাথরের ঘর্ষণে, আজ সেই আগুন যেন আবার নতুন করে এখানে জ্বাললেন হজবরলয়। এই সত্য এত সুন্দর করে পরিবেশন করলেন হজবরলয়, তার জন্য আমরা সংস্থবের পক্ষ থেকে কৃতজ্ঞ। আমাদের ভালোবাসা, আমাদের অভিনন্দন কুর্নিশ হজবরলয়কে। এইভাবে এগিয়ে যাক, আরো আরো থিয়েটার করুন। চন্দনদা ৮০, এরপর ৮১, ৮২, ৮৩, আমরা দশকে দশকে বার প্রতি বছর আসতে চাই, আসবো। আর সমস্ত উড়ন্ত তারাদের সাক্ষী রেখে, আপনাদের সকলকে সাক্ষী রেখে আমরা সমাপ্ত ঘোষণা করব চারদহ নাট্যমেলা 2024। তার আগে সমাপ্তি ঘোষণাটি করার জন্য আমাদের নাট্যকার নির্দেশক চন্দন সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তিনি আনুষ্ঠানিকভাবে এই সমাপ্তি ঘোষণা করবেন। আসুন। আমার মানে আমাদের দলের তরফ থেকে ধন্যবাদ দেওয়ার পালা, হজবরলয়ের তরফ থেকে, যে দর্শকরা প্রাকৃতিক প্রতিকূলতা থেকে উপেক্ষা করে আজ নয় পরপর 6 দিন ধরে
7খানা নাটক দেখলেন, তাদেরকে আমাদেরকে 19টি আনতে ইচ্ছে করছে। আর আপনাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আগামী বারো এবং তারপরে বহু বছর ধরে আমরা চেষ্টা করব এই ট্র্যাডিশনটা বজায় রাখতে। হজবরর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, যেমন আমরা ভেবেছিলাম যে সমস্তক দলের দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের পর নিশ্চয়ই সমস্তক দল আরো নিস্তেজ হয়ে পড়বে, কিন্তু ট্র্যাডিশন, থিয়েটারটা আমার একটা ট্র্যাডিশন, তা নিস্তেজ হয় না। সেখানে উপযুক্ত নির্দেশনা পরিচালনায় সমস্ত বেগে এগিয়ে চলেছে এবং দেবাশিসে আমার খুব প্রিয় মানুষ। আমার প্রথম দেবাশিসে প্রথম যে নাটকটির অভিনয় এবং নির্দেশনায় দেবাশিস তার নিজস্ব পরিচিতি দিয়েছিল আমারই লেখা, সেই নাটকটি আমার এই প্রসঙ্গে মনে পড়ছে। ব্রেথের লেখা একটি নাটকের অনুবাদ, তুমি কি করেছো। আমার আজকে মনে হচ্ছে যে সত্যি এতগুলো বছর রয়েছে এখানে আমি আছি, আমার যে বছর তারিখের বড়দিন ঘনিষ্ঠতম বন্ধুর একজন সুভাষ মিত্র রয়েছেন, বিশিষ্ট অভিনেতা, তাকেও তার জন্য আপনার সকলটি করতালি দিন। তিনি আমাদের একজন স্মরণীয় অভিনেতা, বিভিন্ন জায়গায় পুরস্কৃত হতে দেখেছি। আমাদের সম্পর্কে আরেকটি ঘোষণা আপনাদের জায়গার মানুষদের করা দরকার, যদিও এটা শেখরের সামনে করাটা বোধহয় আমাদের বাতুলতাই হচ্ছে, কারণ শেখররা ইতিমধ্যেই 2বার বা 3বার ঘুরে এসেছে। আমরা ভারতরত্ন মহোৎসবে এই বছরে পুনে থেকে যাচ্ছি। আমার লেখা প্রথম যে নাটকটি খুব স্মরণীয় হয়ে রয়েছে সেটার নাম হচ্ছে অনিকেত সন্ধ্যা। সে